সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং যে যেখানে বসে আমার অনলাইন ক্লাসটি উপভোগ করছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আছি তপন কুমার সূত্রধর, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সুরসম্রাট, আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। আজকে আমি আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং ভাষায়ের চলক নিয়ে। তো আমরা শুরু করি। চলক বা ভেরিয়েবল। ভেরিয়েবল হলো মেমোরির লোকেশনের নাম বা ঠিকানা। তো প্রোগ্রামে যখন কোনো ডাটা নিয়ে কাজ করা হয়, প্রাথমিকভাবে সেগুলো কম্পিউটারের র্যামে অবস্থান করে। পরবর্তীতে সেগুলো পুনরুদ্ধার বা পুনঃ ব্যবহারের জন্য ওই নাম বা ঠিকানা জানা প্রয়োজন হয়। সুতরাং প্রোগ্রামে ডেটা নিয়ে কাজ করার সময় প্রতিটি ডেটার জন্য একটি ভেরিয়েবল ব্যবহার করতে হয়। প্রতিবার প্রোগ্রাম নির্বাহের সময় মেমোরিতে ভেরিয়েবলগুলো অবস্থান করে এবং সংরক্ষিত মান পরিবর্তন হয় বা হতে পারে বলে এদেরকে ভেরিয়েবল বা চলক বলা হয়। তাহলে আমরা যে ব্যাপারটি এখানে বুঝতে পারলাম যে ভেরিয়েবল হলো মেমোরি লোকেশনের নাম অর্থাৎ ঠিকানা, যেখানে প্রোগ্রাম কোনো ডাটা নিয়ে যখন কাজ করে তখন ওই মেমোরির ওই লোকেশনে ডাটাটি প্রাথমিকভাবে জমা করে। প্রোগ্রামের ডেটা নিয়ে কাজ করার সময় প্রতিটি ডেটার জন্য একটি ভেরিয়েবল ব্যবহার করতে হয়। তাহলে আমরা মেইন ব্যাপারটি যেটি বুঝতে পারলাম যে প্রোগ্রামে যখন কোনো ডাটা নিয়ে কাজ করা হয় তখন প্রতিটি ডাটার জন্য একটি ভেরিয়েবল ব্যবহার করতে হয়। ভেরিয়েবলটি হলো একটি পাত্রের মতো, যেখানে আমরা কোনো কিছু রাখি, তেমনি প্রোগ্রামে যখন আমরা কোনো ডাটা রাখবো তখন এই একটি ভেরিয়েবল ব্যবহার করতে হবে। মৌলিক ভেরিয়েবল হলো চার ধরনের: ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট এবং ডাবল। তো আমরা পূর্বে আলোচনা করেছিলাম ডেটা টাইপ, যে পূর্ণসংখ্যা জাতীয় ডেটাগুলোকে বলা হয় ইন্টিজার এবং অক্ষর জাতীয় ডাটাগুলোকে বলা হয় ক্যারেক্টার এবং ভগ্নাংশ জাতীয় ডাটাগুলোকে বলা হয় ফ্লোট। আচ্ছা, আমরা এখন মেমোরি চলকের অবস্থানটা আমরা একটু বোঝার চেষ্টা করি। যে এখানে ভেরিয়েবল হলো একটি পাত্রের মতো, যেখানে আমরা ডাটা জমা করি। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ইন্ডেক্স, এটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার 0, 1, 2, 3, 4, 5টা ইন্ডেক্স রয়েছে এখানে। তো আমরা এখানে এই হেলো কথাটি যদি আমরা মেমোরিতে রাখি, তাহলে তার অ্যাড্রেস হবে, এইচ এর অ্যাড্রেস হবে এটা, ই এর অ্যাড্রেস হবে এটা, এবং আই এর অ্যাড্রেস, এল এর অ্যাড্রেস হবে এটা, এল এর অ্যাড্রেস হবে এটা, ও এর অ্যাড্রেস হবে, এইটার অ্যাড্রেস হবে এটা। তো এরকম মেমোরি অ্যাড্রেসকেও আমরা বা ঠিকানাকেও আমরা কি বলতে পারি? চলক। চলক ঘোষণার কিছু নিয়ম মেনটেন করতে হয়। যে নিয়মগুলো হলো যে ভেরিয়েবলের প্রথম অক্ষর অবশ্যই আলফাবেটিক ক্যারেক্টার হতে হবে। ভেরিয়েবলের নাম ডিজিট বা অঙ্ক দিয়ে শুরু হতে পারবে না। তাহলে একটি চলকের নাম অবশ্যই প্রথমটি বর্ণ হতে হবে, অঙ্ক দিয়ে শুরু হতে পারবে না। 2 নম্বর নিয়মটি হলো ভেরিয়েবলের মধ্যে স্পেশাল ক্যারেক্টার যেমন আন্ডারস্কোর ও ডলার সাইন ব্যবহার করা যায়। আন্ডারস্কোর ও ডলার সাইন বা চিহ্ন ব্যতীত অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার যেমন আশ্চর্যবোধক চিহ্ন, @ হ্যাশ, পার্সেন্ট, স্টার, প্লাস, মাইনাস, এই ধরনের চিহ্নগুলো ব্যবহার করা যাবে না। শুধু আমরা আন্ডারস্কোর এবং ডলার চিহ্নটি ব্যবহার করব। 3 নম্বর নিয়মটি হলো ভেরিয়েবল নামের মধ্যে কোনো ফাঁকা স্থান থাকতে পারে না। কোনো কিওয়ার্ডের নাম ভেরিয়েবল হিসেবে ব্যবহার করা যায় না। কিওয়ার্ডের নামে কোনো চলকের নাম আমরা ব্যবহার করতে পারবো না।
5 নম্বর নিয়মটি হলো ভেরিয়েবল নামকরণে যে কোনো সংখ্যক ক্যারেক্টার ব্যবহার করা যায়, মানে যে কোনো সংখ্যক ক্যারেক্টার ব্যবহার করা যায়, তবে এখানে এনআইসি কর্তৃক নিয়ম অনুযায়ী ভেরিয়েবল নামকরণে 31টি ক্যারেক্টারের বেশি ব্যবহার না করাই ভালো। এখন আমরা দেখব সিতে কোন ধরনের ডেটার জন্য কোন ডেটা টাইপ ব্যবহার করতে হয় তা নিম্নে দেখানো হলো। ক্যারেক্টার টাইপ ডেটা রাখার জন্য ডেটা টাইপ অংশে CHR লিখতে হয়। ইন্টিজার টাইপ ডেটার জন্য এখানে ডেটা টাইপ হবে INT। ফ্লোট জাতীয় ডেটার জন্য ডেটা টাইপ অংশে ফ্লোট লিখতে হয় এবং ডাবল টাইপ ডেটার জন্য ডেটা টাইপ অংশে ডাবল লিখতে হয়। তো সিতে ভেরিয়েবল ঘোষণার কিছু নিয়ম আছে, ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা হলো ডেটা টাইপ ভেরিয়েবল নেম। তাহলে প্রথমে আমাদের ডেটা টাইপটা দিতে হবে, তারপর ভেরিয়েবলের নামটা দিতে হবে। ডেটা টাইপ ভেরিয়েবল নেম ইকুয়াল টু ভ্যালু, এভাবে আমরা যদি কোনো ভ্যালু অ্যাসাইন করি তাহলে আমাদের দিতে হবে প্রথমে দিতে হবে ডেটা টাইপ, তারপরে ভেরিয়েবল নেম ইকুয়াল টু ভ্যালুটা কত, প্রথম হচ্ছে ডেটা টাইপ ভেরিয়েবল নেম ইকুয়াল টু ভ্যালুটা আমরা কত দিব, যদি আমরা ভ্যালু অ্যাসাইন করে দিতে চাই তাহলে আমরা দিব ইকুয়াল টু দিয়ে ভ্যালুটা কত, সেই ভ্যালুটা মানটা বা ভ্যালুটা এখানে দিয়ে দিব। আমরা একটা এক্সাম্পল দেখি কীভাবে আমরা ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব। যদি এক্স একটি ইন্টিজার বা এক্স এর মানটি যদি ইন্টিজার হয় তাহলে এখানে ডেটা টাইপটা হবে কি INT, এবং তাহলে এখানে এক্স হলো একটি চলক যার মানটা হবে ইন্টিজার জাতীয় মান। তাহলে আমরা যদি এক্স এর মানটা ইন্টিজার জাতীয় মানটা অ্যাসাইন করে দেই তাহলে INT মানে ইন্টিজার ইকুয়াল টু এক্স এর মান 10, এটা 10 20 যা কিছু তাই হতে পারে, ইন্টিজার জাতীয় হইলেই হলো, ভগ্নাংশ হতে পারে না। তো এইভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। প্রথমে আমরা দিব ডেটা টাইপ, তারপরে ভেরিয়েবলের নামটি দিব। ওকে, এখন আমরা পড়ব সি প্রোগ্রামের স্টেটমেন্ট। তো প্রোগ্রামে কোনো এক্সপ্রেশন বা ফাংশন শেষে যখন সেমিকোলন দেওয়া হয় তখন তাকে সি ভাষায় স্টেটমেন্ট বলে। তাহলে আমরা কি বুঝতে পারলাম বন্ধুরা? তো আজকে এখানে আমরা বুঝতে পারলাম বন্ধুরা যে প্রোগ্রামে কোনো এক্সপ্রেশন বা ফাংশনের শেষে যখন একটি এরকম সেমিকোলন দেওয়া হয় তখন তাকে আমরা স্টেটমেন্ট বলবো। তো স্টেটমেন্ট দুই ধরনের হয়ে থাকে, একটি হলো ইনপুট স্টেটমেন্ট আর একটি হলো আউটপুট স্টেটমেন্ট। ইনপুট স্টেটমেন্ট হলো ইনপুট স্টেটমেন্ট ব্যাপারটি সি প্রোগ্রামে অনেক ধরনের লাইব্রেরি ফাংশন রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট লাইব্রেরি ফাংশন, যা সকল ধরনের ইনপুট আউটপুটের কাজ সম্পন্ন করে। তাহলে সি প্রোগ্রামে অনেক ধরনের লাইব্রেরি ফাংশন রয়েছে, যেমন প্রিন্টএফ, স্ক্যানএফ, গেটসিএচ, এরকম অনেক ধরনের লাইব্রেরি ফাংশন রয়েছে, যার মধ্যে অন্যতম একটি লাইব্রেরি ফাংশন হলো যা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, যা সকল ধরনের ইনপুট আউটপুটের ফাংশনের কাজ সম্পন্ন করে থাকে। তাহলে ইনপুট স্টেটমেন্টটা কি? যে সকল স্টেটমেন্টের সাহায্যে প্রোগ্রামে ডেটা তথা ভেরিয়েবলে মান গ্রহণ করা হয় তাকে ইনপুট স্টেটমেন্ট বলে। তো যে স্টেটমেন্টের মাধ্যমে আমরা প্রোগ্রামে কোনো ডেটা দিব বা প্রোগ্রামে কোনো ডাটা গ্রহণ করবে তখন সেই স্টেটমেন্টকে আমরা বলবো ইনপুট স্টেটমেন্ট। কিবোর্ড থেকে স্ট্রিং জাতীয় ডাটা ইনপুটের জন্য সিতে কয়েক ধরনের স্টেটমেন্ট ব্যবহার করা হয়, অর্থাৎ স্ট্রিং বলতে আমরা বুঝি এখানে অক্ষর জাতীয় ডাটা। যদি আমরা কোনো অক্ষর বা ক্যারেক্টার জাতীয় ডাটা কম্পিউটারে ইনপুট করতে চাই তাহলে এখানে অনেক ধরনের ইনপুট স্টেটমেন্ট রয়েছে, যেমন স্ক্যানএফ, গেটসি, গেটচার। সি ভাষায় দুই ধরনের ব্যবস্থার মাধ্যমে ডেটা ইনপুট দেওয়া যেতে পারে। তাহলে দুই ধরনের ব্যবস্থার মাধ্যমে আমরা সিতে ডেটা ইনপুট করতে পারি, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, আরেকটি হলো ফরম্যাটেড ইনপুট স্টেটমেন্ট। তাহলে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টটা কি? প্রোগ্রামের ডেটাগুলোকে সরাসরি একটি চলকে নির্দিষ্ট করে দিলে তাকে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট বলে। তাহলে প্রোগ্রামের ডেটাগুলোকে সরাসরি একটি চলকে যদি আমরা নির্দিষ্ট করে দেই যে এর মানে তো তাহলে তাকে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট বলে। যেমন ফিজিক্স 80, কেমিস্ট্রি 70 এরকম অ্যাসাইন করে যদি দেই কারণ ভ্যালুটা, তখন তাকে অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট বলা হয়। তো এখানে আমরা দুটি
দুটি বিষয়ের যোগফল বের করার জন্য অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট ব্যবহার করে আমরা একটি প্রোগ্রাম রচনা করব। যেমন হ্যাশ ইনক্লুড std মেইন ইন্টিজার ফিজিক্স, তাহলে ফিজিক্স হচ্ছে একটা চলক যার মানটি হচ্ছে 80, এবং কেমিস্ট্রিও একটি চলক যে চলকটি হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ, তার মানটি হচ্ছে 70। আরেকটি আমাদের ফলাফলের জন্য আরেকটি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এখানে টোটাল, সেটা আমাদের কি ইন্টিজার জাতীয়। তাহলে টোটালটা পাওয়া যাবে যদি আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটাকে একত্রে যোগ করি। আর প্রিন্টএফ এখানে টোটালের মানটা দেখার জন্য বলা হয়েছে। তাহলে আমাদের ফলাফলটা হবে যে 70 এবং 80কে যদি আমরা একত্রে যোগ করি তাহলে আমাদের ফলাফলটা হবে কত? 150। ওকে, ফরম্যাটেড ইনপুট স্টেটমেন্ট কি? তাহলে প্রোগ্রাম চলার সময় ব্যবহারকারীর নিকট থেকে প্রয়োজনীয় ডেটা নেওয়ার জন্য বহুল ব্যবহৃত ইনপুট স্টেটমেন্ট হলো স্ক্যানএফ, যার সাহায্যে ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট ইত্যাদি টাইপের ডেটা ইনপুট করা যায়। স্ক্যানএফের জন্য stdio.h লাইব্রেরি ফাংশন প্রোগ্রামে সংযুক্ত করতে হয়। তাহলে স্ক্যানএফ হলো একটি ফরম্যাটেড ইনপুট ফাংশন যার মাধ্যমে আমরা প্রোগ্রামে আমরা ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল সকল ধরনের ডাটা প্রোগ্রামে কি করতে পারি? ইনপুট দিতে পারি। তাহলে স্ক্যানএফ হলো একটি কি ফরম্যাটেড ইনপুট ফাংশন। তাহলে স্ক্যানএফের গঠনটি কীরকম? স্ক্যানএফের গঠনটি হলো স্ক্যানএফ ইনভার্টেড কমার মধ্যে হবে কন্ট্রোল স্ট্রিং এবং কমাটা হবে বাহিরে অ্যাড্রেস অফ ভ্যারিয়েবল। ওকে, তো এখানে স্ক্যানএফ হচ্ছে একটি কি ফাংশন। তাহলে এই স্ক্যানএফের মধ্যে আমরা কি দিব? প্রোগ্রামে ইনপুট দিয়ে থাকবো কোনো চলকের মান। তো এখানে কন্ট্রোল স্ট্রিং বলতে বোঝানো হয়েছে ব্যবহারকারীর নিকট থেকে কোন টাইপের ডাটা নেওয়া হবে, অর্থাৎ একজন ব্যবহারকারী প্রোগ্রামে কোন ধরনের ডাটা এখানে ইনপুট করবে সেটাকে বোঝানো হয়েছে। যদি ইন্টিজার হয় তাহলে এখানে কন্ট্রোল স্ট্রিংটা হবে %d, আর যদি ফ্লোট হয় তাহলে হবে কি %f এরকম। আর অ্যাড্রেস অফ ভেরিয়েবল নির্দেশ করে অ্যাড্রেস অফ ভেরিয়েবল, অর্থাৎ ব্যবহারকারী যে ডাটা ইনপুট করবে তা উক্ত ভেরিয়েবলের জন্য নির্ধারিত মেমরি অ্যাড্রেসে সংরক্ষিত হবে। তাহলে যখন একজন ব্যবহারকারী প্রোগ্রামে ডাটা ইনপুট করবে ওই ডাটাটা ওই মেমরির ওই অ্যাড্রেসে গিয়ে সংরক্ষিত হবে। ওকে, যেমন আমরা এখানে ইন্টিজার এ, তাহলে এ হচ্ছে একটি ইন্টিজার জাতীয় ডাটা। স্ক্যানএফ %d হলো এখানে %d হলো কন্ট্রোল স্ট্রিং, আর অ্যাড্রেস অফ এ হচ্ছে এখানে এর মানটি ইনপুট করা হবে। তো এখানে %d হলো ইন্টিজার ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার। তাহলে %d হলো যে এর মানটি আমরা যে এখানে ইনপুট করব সেই ইনপুটটা অবশ্যই কি হবে? ইন্টিজার জাতীয় হবে। তাহলে %d হলো ইন্টিজার ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার। আর এন্ড এ মানে হলো অ্যাড্রেস অফ এ, যা নির্দেশ করে ইন্টিজার টাইপের এ ভেরিয়েবলের মেমরি লোকেশন যেখানে ডাটা সংরক্ষিত হবে। তাহলে এখানে অ্যাড্রেস অফ এ হলো যে ইন্টিজার টাইপের এ ভেরিয়েবলের মেমরি লোকেশনে যেখানে ডাটা সংরক্ষিত হবে, অর্থাৎ ইন্টিজার টাইপের একটা চলক মেমরি লোকেশন যে লোকেশনে ডাটাটি সংরক্ষিত হবে। দুই বা ততোধিক ইনপুট ডেটা নেওয়ার জন্য স্টেটমেন্টের গঠন হলো স্ক্যানএফ কন্ট্রোল স্ট্রিং ইনভার্টেড কমার মধ্যে থাকবে এবং কমাটা বাহিরে হবে অ্যাড্রেস অফ ভেরিয়েবল a1, অ্যাড্রেস অফ ভেরিয়েবল 2 এরকম ডট অ্যাড্রেস অফ ভেরিয়েবল n পর্যন্ত। ঠিক আছে, তো একই টাইপের ডাটার জন্য হতে পারে, আবার ভিন্ন ভিন্ন টাইপের ডাটার জন্য এখানে হতে পারে। তাহলে এখানে যদি আমরা তিনটি চলক নিয়ে থাকি ইন্টিজার এ বি সি, তাহলে ইন্টিজার তিনটি চলক হচ্ছে ইন্টিজার। তাহলে এখানে প্রথমে আমাদের দিতে হবে কি ফরম্যাট স্পেসিফায়ার। এর জন্য একটা যতগুলো ফরম্যাট স্পেসিফায়ার আছে এখানে যতটা আমরা ইনপুট করব প্রত্যেকটার জন্য একটা আলাদা স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। তাহলে এর জন্য একটি, বি এর জন্য একটি, সি এর জন্য একটি। আর যেহেতু এখানে এ বি সি তিনটাই ইন্টিজার সেজন্য এখানে
এখানে কি ব্যবহার করা হয়েছে, %d, মানে ডেসিমাল ডাটা। এখন আমরা ইনপুট করব কার মান, এর মান ইনপুট করব, বি এর মান ইনপুট করব এবং সি এর মান ইনপুট করব। যদি ডাটাগুলো একই জাতীয় হয়ে থাকে তাহলে আমরা এই সিস্টেমটা ফলো করব। এখন আসো যে আমরা যদি ডাটাগুলো ভিন্ন রকম হয়ে থাকে, দেখা যায় ইন্টিজার এ যদি ইন্টিজার হয়, বি যদি ফ্লট হয়, সি যদি ক্যারেক্টার জাতীয় হয়, তাহলে আমরা কীভাবে ডাটাটা এখানে ইনপুট করব এবং এখানে আমরা কীভাবে ফাংশনটা ব্যবহার করব। তাহলে স্ক্যানএফ তো থাকবেই। এখানে এটা কি, এটা হচ্ছে ইন্টিজার, তার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d এবং বি হচ্ছে ফ্লটের জন্য হচ্ছে %f এবং সি এর জন্য হচ্ছে %c। তাহলে এর মান, বি এর মান, সি এর মান এখানে আমরা ইনপুট করব। সুতরাং স্ক্যানএফ ইনপুট স্টেটমেন্ট ব্যবহার করার পূর্বে ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন। তাইলে এখানে আমরা ফরম্যাট স্পেসিফায়ার অথবা আমরা এখানে ব্যাপারটি ক্লিয়ার না, তাহলে আমরা এখন ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে একটু বিস্তারিত পড়ব। স্ক্যানএফ ফাংশনের সাথে ফরম্যাট স্পেসিফায়ার উল্লেখ করতে হয়, তাই এ সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন। তো এগুলো হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, এটা হচ্ছে ব্যবহার আমরা কোন কাজের জন্য কোন ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব। তাহলে %c ব্যবহার করব সিঙ্গেল ক্যারেক্টার প্রিন্ট করার জন্য। সিঙ্গেল ক্যারেক্টার যদি হয় অর্থাৎ অক্ষর জাতীয় ডাটা হলে আমরা ব্যবহার করব ফরম্যাট স্পেসিফায়ার %c এবং %d ব্যবহার করব ডেসিমাল ডাটা টাইপের ডাটা ইনপুট বা আউটপুট করার জন্য। অর্থাৎ যদি আমরা ইনপুট এবং আউটপুটে ডেসিমাল জাতীয় ডাটা নিয়ে কাজ করি তাহলে আমরা দেব %d এবং ফ্লোটিং %f হচ্ছে ফ্লোটিং পয়েন্ট টাইপের ডাটা ইনপুট বা আউটপুট করার জন্য। যদি ডাটাটা কি জাতীয় হয়, এটা ইনপুট হইতে পারে, আউটপুট হইতে পারে। যদি এটা ফ্লোট জাতীয় হয় তাহলে %f এবং আনসাইন ইন্টিজার যদি হয় তাহলে হবে %u এবং অক্টাল টাইপে হলে হবে %o এবং হেক্সাডেসিমাল হলে %x এবং স্ট্রিং জাতীয় টাইপের ডাটা যদি হয়ে থাকে তাহলে হবে %s। সেটা ইনপুট হইতে পারে, আউটপুট হইতে পারে, দুইটার ক্ষেত্রে আমরা ব্যবহার করব। আউটপুট স্টেটমেন্ট আমরা এখন বুঝবো। যেসব স্টেটমেন্ট এর সাহায্যে প্রোগ্রামে ফলাফল মনিটরে প্রদর্শন বা প্রিন্ট করা হয় তাদেরকে আউটপুট স্টেটমেন্ট বলা হয়। তাহলে যে স্টেটমেন্টের সাহায্যে প্রোগ্রামে ফলাফল কি করা হয়, মনিটরে দেখা হয় বা প্রদর্শন করা হয় বা প্রিন্ট করা হয়, তাদেরকে আমরা কি বলবো, আউটপুট স্টেটমেন্ট। তো কিবোর্ড থেকে স্ট্রিং জাতীয় ডাটা আউটপুট প্রদর্শন করার জন্য সিতে কয়েক ধরনের স্টেটমেন্ট ব্যবহার করা হয়। তাহলে কিবোর্ড থেকে যদি আমরা স্ট্রিং জাতীয় ডাটা আউটপুট দেখতে চাই তাহলে এখানে অনেক ধরনের স্টেটমেন্ট ব্যবহার করা হয়ে থাকে, যেমন printf, puts, putchar। তাহলে শুধু স্ট্রিং জাতীয় ডাটা আউটপুট প্রদর্শনের জন্য আমরা এই চারটা ফাংশন ব্যবহার করব, printf, puts, putchar। সি ভাষায় দু ধরনের ব্যবস্থার মাধ্যমে ডাটা আউটপুট পাওয়া যেতে পারে, একটা হচ্ছে ফরম্যাটেড আউটপুট আর একটা হচ্ছে রাইটিংয়ে ক্যারেক্টার। তাহলে এখন আমরা বুঝবো ফরম্যাটেড আউটপুট। সি ভাষায় আউটপুট স্টেটমেন্ট হিসেবে বহুল ব্যবহৃত ফাংশন হলো প্রিন্টএফ। তাহলে সি ভাষায় আউটপুট স্টেটমেন্ট হিসেবে এটি একটি বহুল ব্যবহৃত ফাংশন, সেই ফাংশনটি হলো কি প্রিন্টএফ, যার সাহায্যে স্ট্রিং বা স্ট্রিং সহ বিভিন্ন টাইপের যেমন ইন্টিজার, ফ্লোট ইত্যাদি ডেটার মান মনিটরে প্রদর্শন করা যায়। তাহলে প্রিন্টএফ হচ্ছে একটি বহুল ব্যবহৃত আউটপুট ফাংশন যার সাহায্যে যে কোনো ধরনের ডাটার মান মনিটরে প্রদর্শন করা যায়। তাহলে প্রিন্টএফের গঠনটা হচ্ছে প্রিন্টএফ ইনভার্টেড কমার ভিতরে স্ট্রিং হচ্ছে এক বা একাধিক স্ট্রিং হিসেবে যে কোনো ওয়ার্ড বা ক্যারেক্টার বা সেন্টেন্স হতে পারে। তাহলে স্ট্রিং কি হতে পারে, একটা ওয়ার্ডও হতে পারে, একটা ক্যারেক্টার হতে পারে অথবা একটা সেন্টেন্স হতে পারে। অর্থাৎ প্রিন্টএফ ফাংশনের প্রথম বন্ধনীর ভিতর ডাবল কোটেশনের মধ্যে যা লেখা হবে প্রিন্টএফ ফাংশনটি মনিটরে স্ক্রিনে তাই প্রদর্শন করবে। অর্থাৎ আমরা এই ইনভার্টেড কমার মধ্যে আমরা যাই লিখি না কেন এটা আউটপুটে তাই পাবো। এখন আমরা কম্পিউটার শব্দটি এক লাইন ফাঁকা স্থান সহ প্রিন্ট করার জন্য প্রোগ্রাম লিখব। অর্থাৎ কম্পিউটার শব্দটি মাঝে এক লাইন ফাঁক থাকবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে হ্যাশ ইনক্লুড এই কথা যদি আমরা লিখবো, ভয়েড মেইন লিখবো,
ক্লিয়ার স্ক্রিন, তারপর প্রিন্টএফ। প্রিন্টএফ, এখানে প্রিন্টএফ নতুন লাইনে কম্পিউটার, ইনভার্ট কমার ভিতরে কি কম্পিউটার লেখাটা আছে, তারপর প্রিন্টএফ এইটা। আচ্ছা, তার মানে এটা কি প্রিন্টএফ, এখানে এন মানে হচ্ছে এই লেখাটা আমি নতুন লাইনে, আউটপুটটা নতুন লাইনে দেখব, শুধু কম্পিউটার লেখাটি। প্রিন্টএফ স্ল্যাশ এন মানে হচ্ছে এখানে এক লাইন ফাঁকা থাকবে, তারপর প্রিন্টএফ এন কম্পিউটার এটি নতুন লাইনে দেখা যাবে। অর্থাৎ এখানে এই লাইনটা এবং এই লাইনটা দুইটা নতুন লাইনে কম্পিউটার দেখা যাবে এবং মাঝখানে একটি লাইন ফাঁকা থাকবে। তাহলে এইটা কম্পিউটার, ওইটা আরেকটা কম্পিউটার। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এটা দুই লাইনে। তো আউটপুট ফাংশন প্রিন্টএফ, এখানে প্রিন্টএফের মাধ্যমে আমরা স্ক্রিনে কোনো আউটপুট পাওয়ার জন্য ব্যবহার করে থাকি, আর ইনভার্ট কমার মধ্যে যা লিখি তাই আউটপুটে দেখতে পাই। ইনপুট আউটপুট স্টেটমেন্ট ব্যবহার করে একটি প্রোগ্রাম আমরা দেখব যেখানে ইনপুট এবং আউটপুট দুইটি স্টেটমেন্টের ব্যবহার থাকবে। তাহলে একটি প্রোগ্রাম বা ব্যবহারকারীর নিকট থেকে পদার্থ রসায়ন নম্বর জিজ্ঞাসা করবে এবং তাদের যোগফল বের করবে। তাহলে আমরা এখন একটি প্রোগ্রাম লিখব যেখানে পদার্থ এবং রসায়ন নাম্বার একজন ব্যবহারকারী থেকে নিবে এবং তাদের যোগফলটা বের করবে। তাহলে এখানে আমরা হ্যাশ ইনক্লুড এসটিডি অ্যাড্রেস, তারপরে এখানে কি লিখলাম, মেইন ফাংশন শুরু করলাম। এখানে ফিজিক্স একটি চলক নিলাম এবং কেমিস্ট্রি একটি চলক নিলাম এবং যোগফলের জন্য একটি চলক নিলাম। সবগুলো হচ্ছে ইন্টিজার জাতীয় চলক। তারপর আমরা কি করলাম, এই কথাটি আমরা মনিটরে দেখতে চাই, তাহলে দেখার জন্য প্রিন্টএফ, তাহলে এই কথাটি দেখতে চাই, তাহলে তার মধ্যে ইনভার্টেড কমা দিলাম। ঠিক আছে, পরে আমরা মানে ইন্টারভিউর স্কোর ইন ফিজিক্স, অর্থাৎ এখানে আমরা ফিজিক্সের নাম্বারটি দেওয়ার জন্য এখানে একটি ইনপুট ফাংশন ব্যবহার করতে হবে প্রোগ্রামের ডাটা ইনপুট করার জন্য। ইনপুট ফাংশন ফরম্যাট স্পেসিফায়ার, আর ফিজিক্সের মানটি ইনপুট করব, সেজন্য ফরম্যাট স্পেসিফায়ার, এখানে ফিজিক্স হচ্ছে কি ইন্টিজার, সেজন্য এখানে %d। তারপর আরেকটি লাইন আমরা এখানে শো করতে চাই যে ইন্টারভিউর স্কোর ইন কেমিস্ট্রি, তাহলে এই লাইনটি শো করার জন্য আমরা প্রিন্টএফ ফাংশন ব্যবহার করলাম। পরবর্তীতে কেমিস্ট্রি নাম্বারটি ইনপুট করার জন্য একটি স্ক্যানএফ ফাংশন ব্যবহার করলাম, এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, যেহেতু কেমিস্ট্রি একটি ইন্টিজার, সেজন্য ইন্টিজার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। এখন কি করব, দুইটা মান ইনপুট করা হয়ে যাবে, ফিজিক্স এবং কেমিস্ট্রি মান, এবং দুইটা একত্রে যোগ করব কোথায়, সামের মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রি মানটি যোগ করব। তারপর আমি কি বলবো যে প্রিন্ট টোটাল নাম্বার দেখব, কার মান দেখব, এবং যে চলকের মানটি দেখতে চাই অর্থাৎ যার মানটি দেখতে চাই তার মানটি এখানে লিখে দিব। তাহলে কার মান দেখতে চাই, সামের মান। তাহলে আমরা ইন্টারভিউর স্কোর, এই ফলাফলের মধ্যে আমরা এই তথ্যগুলো পাবো, অর্থাৎ স্ক্রিনের মধ্যে আমরা দেখতে পাবো ইন্টারভিউর স্কোর ইন ফিজিক্স। তাহলে ফিজিক্সের যে 70 দিলাম এখানে, আর ইন্টারভিউ স্কোর এই লেখাটি দেখা যাওয়ার পর আমরা দেব 60। যদি ফিজিক্স 70 হয় এবং কেমিস্ট্রি যদি 60 হয়, তাহলে টোটাল নাম্বারটি হবে কত, 130। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি বন্ধুরা। তো ধৈর্য সহকারে ক্লাসটি উপভোগ করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।